পড়ে শোনাচ্ছিলাম ডাফনে দু মরিয়ের বিখ্যাত উপন্যাস রেবেকা। উপন্যাসটির আজ শেষ পর্ব। ফ্র্যাঙ্কের কথা শেষ হতেই ম্যাক্সিম আমার দিকে তাকালো। আজ সন্ধ্যায় এই প্রথম সে আমার দিকে তাকালো। তার সেই চাহনিতে চিরবিচ্ছেদের ইঙ্গিত। আমরা দুজন দুজনের দিকে অনিমেষ তাকিয়ে আছি। আমাদের চারপাশের পরিবেশকে এই মুহূর্তে নিঃশেষে ভুলে গেলাম। অনন্তকালের এই একটি পল অনুপল যেন শুধুই আমাদের দুজনের। জগৎ সংসার আর সব মিছে, এই একটি মুহূর্তই। তারপর ম্যাক্সিম ফ্র্যাঙ্কের দিকে চেয়ে হাত বাড়িয়ে বলল, বেশ করেছ। ঠিকানাটা কি? লন্ডনের উত্তরে বার্নেটের কাছে, কিন্তু ফোন নেই ওখানে। কর্নেল এবার ডানভার্সের দিকে তাকিয়ে বললেন, এখন এ বিষয়ে কিছু বলতে পারেন? সে মাথা নেড়ে বলল, মিসেস ডি উইন্টারের কখনো ডাক্তারের প্রয়োজন হতো না। ডাক্তার বেকারের নাম আমি কখনো শুনিনি। ফাবেল বলে উঠল, লোকটা সত্যি ডাক্তার কি না তাই বা কে জানে। রেবেকার কোনো অসুখ করলে ড্যানিকে সে নিশ্চয়ই বলতো। ফ্র্যাঙ্ক বলল, বেকার সামান্য লোক নন। দারোয়ানটি বলল, ডাক্তার বেকার একজন বিখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ। কর্নেল চিন্তিতভাবে বললেন, তাহলে তার একটা কিছু অসুখ নিশ্চয়ই করেছিল, কিন্তু এটাও ভারী অদ্ভুত যে একথা তিনি কাউকে বলেননি। ফাবেল বলল, সে অবশ্য দেখতে রোগাই ছিল। আমি তাকে একথা বললে সে হেসে উড়িয়ে দিত আর বলতো তাতেই নাকি তাকে বেশি মানায়। হয়তো ডাক্তার বেকারের কাছে খাওয়া দাওয়া বিষয়ে পরামর্শ নিতে গিয়েছিল। বেকারের কথা জানার পর থেকে ডানভার্স কেমন হতবাক বিহ্বল হয়ে গেছে। একটু পরে সে বলল, তিনি তো আমার কাছে কোনো কথা গোপন করতেন না। কর্নেল বললেন, হয়তো আপনাকে তিনি চিন্তিত করতে চাননি, হয়তো ভেবেছিলেন ফিরে এসে আপনাকে সব বলবেন। ডানভার্স হঠাৎ উত্তেজিত স্বরে বলে উঠল, মিস্টার জ্যাকের কাছে চিঠিতে তিনি লিখেছেন, তোমাকে একটা কথা বলবার আছে। তাহলে তিনি কি তাকেও সেই কথা বলতে চেয়েছিলেন? কর্নেল বলে উঠলেন, হ্যাঁ, তাতে আর কোনো সন্দেহ নেই। ডাক্তার বেকারের সাথে সাক্ষাৎকারের ফলাফল তিনি মিস্টার ফ্যাবেলকে বলতে চেয়েছিলেন। ফ্যাবেল এবার উৎসাহ ভরে বলে উঠল, হ্যাঁ, আপনার কথাই ঠিক মনে হচ্ছে। চিঠি এবং ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ, এই দুয়ের মধ্যে যোগাযোগ রয়েছে মনে হচ্ছে। কিন্তু তার কি অসুখ করেছিল সেটাই যে জানা দরকার। তারা একে অন্যের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি তাদের দিকে তাকাতে সাহস করলাম না। নড়তেও ভয় পাচ্ছি, পাছে তারা আমার মুখের ভাব দেখে সত্যকে জেনে ফেলে। ম্যাক্সিমও কিছু বলল না। সে আবার জানলার সামনে গিয়ে দাঁড়িয়েছে। অন্ধকার নিথর বাগানের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে সে কি ভাবছে কে জানে। বৃষ্টির ফোঁটা টুপটাপ করে মাটিতে ঝরে ঝরে পড়ছে। নীরবতা ভেঙে ফ্র্যাঙ্কি প্রথম কথা বলল, ডাক্তার বেকারকে চিঠি লিখে সব জানা যায়। কর্নেল বললেন, না, তাতে কোনো ফল হবে না। ডাক্তাররা তাদের রোগীদের বিষয়ে অন্যদের কিছু জানান না, এটাই তাদের রীতি। তার কাছ থেকে কিছু জানতে হলে একটিমাত্র উপায় আছে, তা হলো ডি উইন্টার তার সাথে দেখা করে তাকে সমস্ত ব্যাপার বুঝিয়ে বলে সেদিনকার কথা জানতে চাইবেন। আপনি কি বলেন ডি উইন্টার? ম্যাক্সিম জানলা থেকে ঘুরে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, আপনি যা বলবেন তাই হবে। ফ্যাবেল বলে উঠল, যেভাবেই হোক, জীবনের আরও কটা দিন মেয়াদ বাড়াবার জন্য ম্যাক্স সব কিছুই করতে প্রস্তুত, তাই না? মাত্র 24 ঘন্টা সময় হাতে পেলেও তো কত কিছু করে ফেলা যায়। লক্ষ্য করলাম ডানভার্স ফ্যাবেল আর ম্যাক্সিমের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে। সহসা আমার মনে পড়ল, ফ্যাবেলের অভিযোগের কথা ডানভার্স জানে না, কিন্তু এখন সে একটু একটু করে বুঝতে আরম্ভ করেছে। তার মুখের কঠিন ভাব দেখেই বুঝতে পারলাম এখন তার বুঝতে কিছু বাকি নেই। প্রথম তার চোখে মুখে একটু সন্দেহের ছায়া পড়ল, তারপর ঘৃণা আর অবজ্ঞার ভাব স্পষ্ট হয়ে ফুটে উঠল। সে অপলক ম্যাক্সিমের মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু সে আর নতুন করে আমাদের কি ক্ষতি করবে? ক্ষতি যা হবার হয়ে গেছে। ম্যাক্সিম তার সেই সাপের মতো ক্রূর দৃষ্টি লক্ষ্য করল না। সে তখন কর্নেল জুলিয়ানকে বলছে, কাল সকালেই আমি তার খোঁজে রওনা হব। ফ্যাবেল একটু হেসে বলল, কিন্তু একা যেতে পারবে না। ইন্সপেক্টর ওয়েলস সঙ্গে গেলে আমার আপত্তি নেই। ডানভার্স তখনও কেন ম্যাক্সিমের দিকে অপলক তাকিয়ে আছে?
ফ্র্যাঙ্কো এবার ডানভার্সের এই অদ্ভুত দৃষ্টি লক্ষ্য করেছে। বিস্ময়ের সাথে সাথে একটা দুর্ভাবনার ভাব তার চোখে মুখে প্রকাশ পেল। ডাক্তার বেকারের ঠিকানা লেখা কাগজটির দিকে আর একবার তাকিয়ে সে ম্যাক্সিমের দিকে তাকালো। তার বিবর্ণ মুখখানি দেখে আমি অনুভব করতে পারলাম তার মনেও একটা ক্ষীণ সন্দেহ উঁকি মেরেছে। কর্নেল জুলিয়ান বললেন, ইন্সপেক্টর ওয়েলসকে এসব ব্যাপারের মধ্যে আনার মতো পরিস্থিতি এখনো হয়নি। তার কথাগুলি কেমন কঠিন কর্কশ শোনালো। তিনি আবার বললেন, আমি ডি উইন্টারের সাথে গেলে আপনি সন্তুষ্ট হবেন তো? ফ্যাবেল ম্যাক্সিমের দিকে তাকিয়ে আবার কর্নেলের দিকে তাকালো। সে যেন মনে মনে কি ভাবছে। তার চোখে মুখে একটা জয়ের হাসিও উপচে পড়ছে। তারপর সে বলল, হ্যাঁ, তাহলে আমার আপত্তি নেই, কিন্তু আমিও আপনাদের সাথে যাব। তাহলে আপনাকে গম্ভীর ভদ্র হয়ে থাকতে হবে, তা বলে দিচ্ছি। ভয় নেই, আমি খুব গম্ভীর থাকবো, দেখবেন, একেবারে জজ সাহেবের মতো গুরু গম্ভীর। এখন কিন্তু আমার মনে হচ্ছে এই ডাক্তার বেকারই আমার অভিযোগ প্রমাণ করতে পারবেন। কর্নেল ম্যাক্সিমের দিকে তাকিয়ে বললেন, কাল সকালে আমরা 9টায় রওনা হব, কেমন? বেশ। ফ্যাবেল বলল, আজ রাত্রে ম্যাক্স যদি কোথাও পালিয়ে যায়? আশ্চর্য কি, গাড়ি করে রাতারাতি উধাও হলেই হলো। ম্যাক্সিম জুলিয়ানের দিকে তাকিয়ে বলল, আমার কথাই কি আপনার কাছে যথেষ্ট নয়? এই প্রথম কর্নেল যেন একটু দ্বিধায় পড়লেন। তিনি ফ্র্যাঙ্কের দিকে তাকালেন। ম্যাক্সিমের মুখ রাগে অপমানে লাল হয়ে উঠল। তার কপালের শিরাগুলি এক মুহূর্তের জন্য দপদপ করে জেগে উঠল, কিন্তু নিজেকে সংযত করে ডানভার্সের দিকে তাকিয়ে সে বলল, আজ রাতে আমরা শুতে গেলে তুমি নিজে এসে দরজার তালা লাগিয়ে যেও। কাল সকাল 7টায় ডেকে দেবে। কর্নেল তাড়াতাড়ি বলে উঠলেন, সেই ভালো, আমি কাল এখানে আসব, আপনার গাড়িতেই যাব, কেমন? হ্যাঁ। মিস্টার ফ্যাবেল, আপনি আপনার গাড়িতেই আসছেন তো? হ্যাঁ, আপনাদের পেছন পেছন যাব, কোনো চিন্তা নেই। কর্নেল এবার আমার কাছে এসে বললেন, আপনার জন্য সত্যি খুব দুঃখিত। এখন আপনার স্বামীকে তাড়াতাড়ি শুতে নিয়ে যান, কাল সারাদিন বড় পরিশ্রম হবে। এক মুহূর্তের জন্য আমার হাত ধরে অভিবাদন জানিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে এলেন। আমার চোখের দিকে সোজা তাকালেন। ফ্র্যাঙ্কো তার সঙ্গে বেরিয়ে গেল। ফ্যাবেল টেবিলের ওপর থেকে সিগারেট নিয়ে তার কেসে ভরতে ভরতে বলল, আমাকে আজ রাত্রে এখানে খেয়ে যেতে আমন্ত্রণ করা হবে না বলেই মনে হচ্ছে। হোটেলেই রাতটা কাটাতে হবে দেখছি। কি আর করব, কালকের আশা নিয়ে রাতটা কোনো মতে কাটাবো। আচ্ছা, এখন তাহলে চলি। ড্যানি, তুমি মিস্টার ডি উইন্টারের ঘরের দরজায় তালা লাগাতে ভুলে যেও না যেন। তারপর আমার কাছে এসে হাত বাড়িয়ে দিতেই আমি ভয় পেয়ে হাত পেছনে সরিয়ে নিলাম। সে হেসে উঠে বলল, আমার মতো একটা বাজে লোক এসে আপনার সব আনন্দ নষ্ট করে দিল, তাই না? ভাববেন না, যখন কাগজওয়ালারা কাগজে কাগজে আপনার জীবনী ছাপবে, বড় বড় শিরোনাম দিয়ে লিখবে, মন্টি কার্লো থেকে ম্যান্ডারলে, হত্যাকারীর তরুণী স্ত্রীর অভিজ্ঞতা ইত্যাদি, তখন কেমন রোমাঞ্চ জাগবে আপনার মনে। তারপর ভাগ্য রাতারাতি বদলে যাবে, কি বলেন? দরজার দিকে যেতে যেতে সে ম্যাক্সিমের দিকে হাত নেড়ে বলল, আচ্ছা, যাচ্ছি তাহলে। বন্ধ ঘরে যতটা সম্ভব আজ শেষ রাতটা উপভোগ করে নাও। বিশ্রী হাসি হেসে সে ঘর থেকে বেরিয়ে গেল। ডানভার্সও তাকে অনুসরণ করল। এখন শুধু আমি আর ম্যাক্সিম। সে জানলার সামনে তেমনি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কেন সে আমার কাছে আসছে না? আমি এবার বললাম, আমি তোমার সঙ্গে যাব। সেখান থেকেই সে আসতে বলল, হ্যাঁ, তুমি আমার সঙ্গে যাবে। ফ্র্যাঙ্ক ঘরে ঢুকে বলল, তারা সব চলে গেছে। আচ্ছা, আমাকে কি করতে হবে বলো, আমি সারা রাত এখানে জেগে বসে থাকব, তুমি যা বলবে তাই করব। তুমি এত ব্যস্ত হও না ফ্র্যাঙ্ক, তোমার কিছু করবার নেই। এখনো কিছু করবার মতো সময় আসেনি, কালকের পর অনেক কিছু করবার থাকবে। আজ রাতে আমরা দুজনে একলা থাকতে চাই। আজ রাতটা শুধু আমাদের দাও। আমার মনের কথা তুমি বুঝবে হয়তো। হ্যাঁ, বুঝেছি। দরজার কাছে এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে সে আস্তে আস্তে চলে গেল। ফ্র্যাঙ্ক ঘর থেকে বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে ম্যাক্সিম আমার পাশে এসে দাঁড়ালো। সে আমাকে তার সমস্ত শক্তি দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে রইল। এভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, কোনো কথা না বলে।
সমস্ত অনুভূতি দিয়ে দুজন দুজনকে উপলব্ধি করছি। আমি তার মাথায় গায়ে হাত বুলিয়ে দিচ্ছি। আমার জীবন দিয়েও তার সমস্ত লজ্জা, অপমান, বেদনা আর অন্তর্জ্বালা জুড়িয়ে দিতে চাই। অনেকক্ষণ পর সে চুপি চুপি বলল, গাড়িতে তুমি আমার পাশে বসবে। হ্যাঁ, বসবো। কালকে রাতটাও আমরা পাবো। 24 ঘন্টার মধ্যেই তারা কিছু করে ফেলতে পারবে না। হ্যাঁ, আজকাল অত কড়াকড়ি নিয়ম নেই, সেখানেও দেখা করতে দেয় শুনেছি। হ্যাঁ, আমি তাদের সব ঘটনা খুলে বলবো। এমন সময় ফার্থ ঘরে ঢুকে বলল, খাবার দেওয়া হয়েছে। সেই সন্ধ্যার প্রতিটি খুঁটিনাটি আজও আমার স্পষ্ট মনে আছে। খাওয়া শেষ হলে লাইব্রেরি ঘরে বসে কফি খাচ্ছিলাম, হঠাৎ ফোন বেজে উঠল। এবার আমি ফোন ধরতে গেলাম। বিয়েট্রিস কথা বলছে। কে? তুমি? কতবার ফোন করবার চেষ্টা করেছি। শোনো, 2 ঘন্টা আগে সন্ধ্যাবেলাকার কাগজে তদন্তের রায় পড়ে আমরা খুব অবাক হয়ে গেছি। ম্যাগজিন কি বলে? কি আর বলবে, কিন্তু এ যে একেবারে অসম্ভব ব্যাপার। রেবেকা কেন আত্মহত্যা করবে? তার মতো মেয়ে এ কাজ করতেই পারে না। কোথাও একটা সাংঘাতিক ভুল হয়েছে মনে হচ্ছে। কি জানি। ম্যাগজিন কি বলে? সে কোথায়? এখানে এতক্ষণ অনেকে ছিলেন, কর্নেল জুলিয়ান এবং আরও অনেকে। ম্যাগজিন খুব ক্লান্ত হয়ে পড়েছে। আমরা কাল সকালে লন্ডন যাচ্ছি। কেন? কি হলো? ওই রায় সংক্রান্ত কি ব্যাপারে? আমি তোমায় ঠিক বুঝিয়ে বলতে পারবো না। না না, এরকম হতেই পারে না। ম্যাক্সওয়েলের পক্ষেও যে খুব খারাপ হলো। এরকম বিরুদ্ধ প্রচারে তার সুনাম নষ্ট হবে। উপায় কি? কর্নেল জুলিয়ান কিছু করতে পারেন না? তিনি তো ম্যাজিস্ট্রেট। বড় করোনারের মাথা একেবারেই খারাপ হয়ে গেছে। রেবেকার আত্মহত্যার কারণ কি? জীবনে এমন অদ্ভুত অসম্ভব কথা আর শুনিনি। গায়েস বলছে পাহাড়ে ধাক্কা লেগেই এই গর্তগুলি হয়েছে, কিন্তু তারা তা মনে করে না। ও, আমি যদি আদালতে উপস্থিত থাকতে পারতাম তাহলে শেষ পর্যন্ত তাদের বুঝিয়ে ছাড়তাম। ম্যাগজিন কি খুব মুষড়ে পড়েছে? না, তবে খুব ক্লান্ত হয়ে পড়েছে। আমি তোমাদের সঙ্গে লন্ডনে যেতে পারলে ভালো হতো, কিন্তু রোজারের জ্বর এখনো কমেনি। না না, তোমাকে আসতে হবে না, সে চেষ্টাও করো না। লন্ডনে কোথায় থাকবে? জানি না, এখনো কিছু ঠিক হয়নি। ম্যাগজিনকে বলবে রায়টা বদলাবার জন্য যেন সে আপ্রাণ চেষ্টা করে। আমাদের পরিবারের পক্ষেও এটা মস্ত বড় কলঙ্কের কথা। রেবেকা আত্মহত্যা করতেই পারে না। আমি নিজে করোনারকে চিঠি লিখব ভাবছি। না না, ওসব করো না, এখন আর কোনো লাভ নেই। লাইব্রেরি থেকে ম্যাগজিমের অধৈর্য স্বর শুনতে পেলাম। কি এত কথা বলছে বি? চলে এসো তুমি। আমি এবার অনুপায় হয়ে বলে ফেললাম, আমি তোমাকে লন্ডন থেকে আবার ফোন করে জানাবো, এখন যাচ্ছি। না না, শোনো, তোমাদের অধিকার পার্লামেন্টের সদস্যকে আমি খুব ভালো করে চিনি। ম্যাগজিনকে জিজ্ঞেস করো এ বিষয়ে তাকে কিছু বলবো। না না, তোমাকে কিছু করতে হবে না লক্ষ্মীটি, তুমি এত ভেবো না। ফোন ছেড়ে দিলাম। সহসা আমার মনে হলো আমাদের এত বড় দুঃখের মধ্যে এটা একটা মস্ত সৌভাগ্য যে বিয়েট্রিস আজ আমাদের সঙ্গে নেই। অবসন্ন দেহবার কোনো মতে টেনে নিয়ে চললাম লাইব্রেরির দিকে। কয়েক মিনিট পর আবার ফোন বেজে উঠল। আমি আর যাব না স্থির করলাম। ফোন যতক্ষণ পারে বাজুক। আমি তার পায়ের কাছে মেঝের ওপর বসে আছি। ফোন বেজেই চলেছে। তারপর একসময় বন্ধ হয়ে গেল। ঘড়িতে ঢং ঢং করে 10টা বাজল। সহসা ম্যাক্সিম আমাকে দুহাতে জড়িয়ে ধরে তার বুকে তুলে নিল। আমরা দুজন দুজনকে চুমু দিচ্ছি ব্যাকুলভাবে, প্রাণপণ শক্তিতে জড়িয়ে ধরে। গোপন ভালোবাসার প্রথম উচ্ছ্বাসের মতো নিবিড় করে দুজন দুজনকে অনুভব করছি। পরদিন সকাল 6টায় আমার ঘুম ভাঙল। বিছানা থেকে উঠে জানলার সামনে গিয়ে দাঁড়ালাম। বাগানে সবুজ ঘাসের বুকে বিন্দু বিন্দু শিশির জমে জমে পেঁজা তুলোর মতো দেখাচ্ছে। কুয়াশার শুভ্র আচ্ছাদনে গা ঢেকে দূরের গাছগুলি অস্পষ্ট ছায়ার মতো দাঁড়িয়ে আছে। আমার চোখে মুখে সকালবেলাকার ঠান্ডা হাওয়া তার মৃদু পরশ বুলিয়ে দিচ্ছে। ম্যান্ডেলের আকাশে বাতাসে শরতের আগমনের সুর বেজে উঠেছে। গোলাপেরা লম্বা ডাঁটির মাথায় মুখ নিচু করে মাটির দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। শুকনো বিবর্ণ পাপড়ির দল এখনই বুঝি ঝরে ঝরে লুটিয়ে পড়বে
ভিজে নরম মাটির বুকে। কালকের মুষলধারা বৃষ্টি বাগানটিকে ধুয়ে ধুয়ে তকতকে করে দিয়েছে। সকালবেলাকার এই স্নিগ্ধ শান্ত অপরূপ শোভা দেখতে দেখতে কালকের অবাঞ্ছিত ঘটনা প্রবাহকে আজ এই মুহূর্তে সম্পূর্ণ অবাস্তব, অসম্ভব বলে মনে হচ্ছে। সে যেন শুধুই এক রাত্রির দুঃস্বপ্ন, জেগে উঠলেই যার বিভীষিকা নিমেষে মিলিয়ে যায়। আজ সূর্য ওঠার সাথে সাথে ম্যান্ডালের একটি নূতন দিনের শুরু হলো। ম্যান্ডালের আলো ঝলমল প্রকৃতির রোজকার মতোই হেসে উঠল। আমাদের দুঃখ দুর্ভাবনার সাথে তার কোনো সম্পর্ক নেই তো। উষার আলো ফুটে উঠবার সাথে সাথে পাখিরা সব জেগে উঠেছে। ওই যে একটি কোকিল গান গাইতে গাইতে বাগানের ওপর দিয়ে আঙিনার দিকে উড়ে চলে গেল। আরও কত নাম না জানা পাখি একে অন্যের পেছনে উড়ে চলেছে, বোধহয় দিনের খাবার জোগাড় করতে। বাগানের কোথা থেকে একদল চড়ুইয়ের কিচিরমিচির শুনতে পাচ্ছি। নীল আকাশের বুক চিরে ওই যে একটি গাংচিল ভেসে চলেছে অরণ্য পার হয়ে হ্যাপি ভ্যালির দিকে। আমাদের দুঃখ বেদনা ওদের জীবনধারার সহজ আনন্দে এতটুকুও দাগ কাটতে পারে না। আর কিছুক্ষণ পরে ম্যান্ডালের রোজকার জীবনধারাতেও স্পন্দন জাগবে। মালিরা জেগে উঠে বাগান আঙিনা ঝরা পাতা কুড়োবে। পরিচারিকারা ঘরের দরজা জানলা খুলে দিয়ে পর্দাগুলি সরিয়ে দেবে। জেসপার আর তার মা ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে অলেন্দে গিয়ে দাঁড়াবে। রবার্ট রোজকার মতো আমাদের চা খাবার পরিবেশন করবে। রান্নাঘরে চিমনি দিয়ে ধোঁয়ার কুণ্ডুলি পাকিয়ে পাকিয়ে ওপরে উঠতে থাকবে। সকালবেলাকার কুয়াশা একটু একটু করে কোথায় যাবে মিলিয়ে। অরণ্যের গাছগুলি আর সাগর সৈকত আস্তে আস্তে চোখের সামনে স্পষ্ট থেকে স্পষ্টতর হবে। সাগরের নীল জলের কোলে শুভ্র ফেনার বুকে সূর্যের আলো ঝিকমিক করে উঠবে। প্রকৃতির লীলা নিকেতন ম্যান্ডালের নিরালা এই শান্ত পরিবেশ, অপরূপ সৌন্দর্য, মাধুর্য আর ঐতিহ্য চিরকালের সম্পদ। আমরা দুঃখ পেতে পারি, কাঁদতে পারি, আমাদের জীবন লাঞ্ছনা আর অপমানের শেষ হয়ে যেতে পারে, কিন্তু ম্যান্ডালের এই প্রশান্তি ও সৌন্দর্য কোনোদিন এতটুকুও ম্লান হবে না। আপন মহিমায়, আপন গৌরবে ম্যান্ডালের চিরকাল এমনই অতুলনীয় থাকবে। ম্যান্ডালের বাগানে উপবনে কত ফুল ফুটে ঝরে যাবে, আবার কচি সবুজ পাতার কোলে কুঁড়ি জন্মাবে। পাখিরা চিরদিন ম্যান্ডালের অরণ্যে নীড় বাঁধবে। গাছগুলি আজকের মতোই ফুলে ফলে সজ্জিত হয়ে উঠবে। বনে বাগানে রঙিন প্রজাপতির দল এমনি আনন্দে নেচে বেড়াবে। ভ্রমরেরা ফুলের মধু খেয়ে গুনগুনিয়ে যাবে। গভীর অরণ্যের লতাগুল্মের ফাঁকে ফাঁকে শুভ্র সুন্দর খরগোশেরা উঁকি মেরে এদিকে ওদিকে পালাবে, খেলা করবে। লিলাক, ম্যাগনোলিয়া, রডোডেনড্রনেরা ফুটবে অজস্র ভারে, ঝরে পড়বে মাটির বুকে, আবার ফুটবে। ম্যান্ডালের হাওয়ার সাথে মিতালি করে তাদের সৌরভ ছড়িয়ে দেবে দিকে দিকে। ম্যান্ডালে, চিরসুন্দর ম্যান্ডালে, মায়াপুরী ম্যান্ডালে। তার একদিকে নিবিড় অরণ্য প্রহরী, আর একদিকে অনন্ত সাগরের নীলাম্ব জলরাশির দুর্লঙ্ঘ প্রাচীর। ম্যান্ডালে, আমার ম্যান্ডালে, তোমায় আমি ভালোবেসেছি। আমাদের দুঃখ বেদনায় তোমার কোনো বিকার নেই, ক্ষতি নেই, তবুও আমাদের দুজনের জীবন ভরে তুমি আছো। আমি কতক্ষণ এভাবে তন্ময় হয়ে দাঁড়িয়েছিলাম জানি না। সহসা আমার চমক ভাঙল, চিন্তার সূত্র গেল ছিঁড়ে। ম্যাগজিন তখনও ঘুমোচ্ছে, তাকে ডাকলাম না। আজ সমস্ত দিন না জানি কত পরিশ্রম হবে। ঘুমো, যতক্ষণ পারে ঘুমিয়ে নিক। আর কয়েক ঘন্টার মধ্যেই তো আমাদের রওনা হতে হবে। ম্যান্ডালে থেকে লন্ডন কম দূরের পাড়ি নয়। জানি না যাত্রা শেষে আমাদের ভাগ্যে কি আছে। অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছি। যার কাছে চলেছি তাকে কোনো দিন আমরা দেখিনি, তিনিও আমাদের দেখেননি, কিন্তু তারই হাতের মুঠোয় রয়েছে আমাদের ভবিষ্যৎ, আমাদের জীবন মরণ। আশ্চর্য! স্নানঘরে ঢুকে স্নান করতে করতে সহসা আমার মনে হলো এখন প্রতিটি মুহূর্ত যেন কত মূল্যবান। এই স্নানের ঘর, স্নানের সাজ সরঞ্জাম সবই যেন আমি শেষবারের মতো দেখে নিচ্ছি। শোবার ঘরে গিয়ে যখন পোশাক বদলাতে লাগলাম, তখন দরজার কাছে প্রায় পায়ের মৃদু শব্দ শুনতে পেলাম। ডানভার্স এসে তালা খুলে দিয়ে গেল। তাহলে সে ভুলে যায়নি? কাল রাতেও এরকম শব্দ শুনেছিলাম। আমি যেন কঠিন এক ধাক্কায় রূঢ় বাস্তবকে সেই মুহূর্তে উপলব্ধি করলাম। অনিশ্চিত ভবিষ্যতের ভয়াবহতার মুখোমুখি হলাম। একটু পরে ক্ল্যারিস এসে আমাদের চা দিয়ে গেল। এবার আর তাকে না জাগিয়ে পারলাম না।
চোখ মেলে সে প্রথমে আমার দিকে অবোধ শিশুর মতো অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর দুহাত বাড়িয়ে আমাকে জড়িয়ে ধরল। দুজনে পাশাপাশি বসে নীরবে চা খেলাম। চা খাওয়ার পর সে স্নান করতে গেল। আমি যন্ত্রচালিতের মতো সুটকেসে জিনিসপত্র ভরতে লাগলাম। লন্ডনে হয়তো আমাদের 2-1 দিন থাকতেও হতে পারে। রোজকার ব্যবহারের টুকিটাকি জিনিস, পোশাক পরিচ্ছদ সুটকেসে ভরে নিলাম। কেবলই মনে হচ্ছে আর বুঝি এ ঘরে আসবো না। আমাদের বিছানার দিকে তাকিয়ে আমার মন কেমন এক অব্যক্ত শূন্যতায় কেঁদে উঠল। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে সহসা আমাদের শোবার ঘরটি আর একবার দেখে আসবার অদম্য একটা আকাঙ্ক্ষা হলো। আমি আবার ফিরে এলাম। ঘরের মাঝখানে কয়েকটি মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে আমাদের শূন্য বিছানা, খোলা আলমারি, টেবিলের ওপর খালি চায়ের পেয়ালার দিকে তাকিয়ে রইলাম। আমার মনের মধ্যে গভীরভাবে এঁকে রাখব বলে ঘরের প্রতিটি জিনিস শুধু দুচোখ ভরেই দেখছি না, সমস্ত ইন্দ্রিয় দিয়ে অনুভব করে নিচ্ছি। এদের সাথে আমার যেন চিরবিচ্ছেদ হচ্ছে। এখানকার প্রতিটি জিনিসের কি মোহ, কি আকর্ষণ জানি না। মনটা কেঁদে কেঁদে গুমড়ে মরছে। কিন্তু মন যেতে না চাইলেও যেতে হবে। আস্তে আস্তে নিচে নেমে খাবার ঘরে ঢুকলাম। ম্যাক্সিম এসে বসেছে। আমরা নীরবে খেয়ে চলেছি। সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। কিছুক্ষণের মধ্যে বাইরে গাড়ির শব্দ শুনতে পেলাম। খাবার ঘর থেকে বের হয়ে আমি অলিন্দে এসে দাঁড়ালাম। মৃদু হাওয়ায় ভিজে ঘাস আর ফুলের সুবাস জড়িয়ে আছে। নির্মেঘ আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজকের দিনটি আলো ঝলমল হয়ে উঠবে। এমন সুন্দর দিনে দুপুরে খাবার আগে দুজনে কতদিন ভ্যালিতে বেড়াতে গেছি। খাবার পর বাদাম গাছের তলায় বই কাগজপত্র ফলে নিয়ে চুপচাপ বসে থেকেছি ম্যান্ডারলের সবুজ শোভার দিকে নির্নিমেষ তাকিয়ে। আজ এই মুহূর্তে নূতন করে আবার সব মনে পড়ছে কেন? এক মুহূর্তের জন্য চোখ বুজে ম্যান্ডারলের জীবনে আমার যা কিছু মধুর স্মৃতি, আনন্দের অনুভূতিকে মন প্রাণ দিয়ে উপলব্ধি করতে লাগলাম। ম্যাক্সিমের ডাক শুনে তাড়াতাড়ি গাড়ির দিকে চললাম। সেখানে গিয়ে দেখি ফ্র্যাঙ্ক তাকে বলছে, কর্নেল জুলিয়ান ফটকের সামনে অপেক্ষা করছেন। একটু চুপ করে থেকে আবার সে বলল, আমি সারাদিন অফিসে বসে তোমার ফোনের জন্য অপেক্ষা করব। ডাক্তার বেকারের সাথে দেখা হবার পর লন্ডনে আমাকে তোমার দরকার হতে পারে। আমার দিকে তাকিয়ে এসে বলল, আপনার খুব কষ্ট হবে। না, কোনো কষ্ট হবে না। আমি জেসপারের দিকে তাকিয়ে উত্তর দিলাম। জেসপার করুণ চোখে আমাদের দিকে তাকাচ্ছে। ফ্র্যাঙ্ককে বললাম, ওকে আপনার কাছে নিয়ে যান, বাড়িতে একা থাকতে ওর কষ্ট হবে। হ্যাঁ, নিয়ে যাব। ম্যাক্সিম বলল, আমাদের আর দেরি করা উচিত হবে না। আমি তার পাশে উঠে বসলাম। ফ্র্যাঙ্ক গাড়ির দরজা বন্ধ করে দিল। ম্যাক্সিমের দিকে চেয়ে বলল, তুমি আমাকে ফোন করবে তো? হ্যাঁ, করব। আমি পেছন ফিরে বাড়ির দিকে তাকাচ্ছি। ফাট সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে রবার্ট তার পেছনে। অকারণেই আমার দু চোখে জল ভরে এলো। গাড়ি চলতে লাগলো। কয়েক মিনিটের মধ্যেই বাড়ি অদৃশ্য হয়ে গেল। ফটকের কাছে গাড়ি থামিয়ে কর্নেল জুলিয়ানকে উঠিয়ে নেওয়া হলো। তিনি পেছনে বসলেন। আমাকে দেখে তিনি বেশ অবাক হয়েছেন মনে হলো। আপনি না এলেই ভালো করতেন। আমি একা থাকতে পারবো না। তিনি এই বিষয়ে আর কোনো কথা বললেন না। গাড়ির এক কোণে আরাম করে বসে বললেন, ফ্যাবল বলেছে চৌমাথায় আমাদের জন্য অপেক্ষা করবে। তাকে ওখানে না দেখলে আমরা এগিয়ে যাব। আমার তো মনে হয় এখন সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। আমাদের গাড়ি চৌমাথায় এসে পড়ল। দূর থেকেই ফ্যাবলের সবুজ গাড়িটা দাঁড়িয়ে থাকতে দেখে দমে গেলাম। আমিও ভেবেছিলাম সে হয়তো ঠিক সময় মতো আসতে পারবে না। আমাদের দেখে সে হাত নেড়ে হেসে উঠল। আমি ম্যাক্সিমের হাঁটুর উপর হাত রেখে বসে আছি। ঘন্টার পর ঘন্টা, মাইলের পর মাইল আমরা চলেছি। কর্নেল মাঝে মাঝে বেশ ঘুমিয়ে নিচ্ছেন। ফ্যাবলের গাড়ি ঠিক আমাদের পেছনে পেছনে আসছে। দুপুরবেলা বড় রাস্তার ওপর এক হোটেলে আমরা খেয়ে নিলাম। বেলা 3টের পর লন্ডনের উপকণ্ঠে এসে পৌঁছলাম। এখন বড় ক্লান্ত মনে হচ্ছে। বাইরের কোলাহলে মাথা ঝিমঝিম করতে লাগলো। শুকনো রাস্তাঘাট আর গাছগুলির রুক্ষ চেহারা দেখে বুঝলাম এখানে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। চারধারে দোকানপাট গিজ গিজ করছে। রাস্তায় ফেরিওয়ালারা চিৎকার করছে। লরির পেছনে ছোট ছোট ছেলের দল ঝুলতে ঝুলতে চলেছে। কত লোক, কত কোলাহল! কর্মব্যস্ত লন্ডন নগরীর হাওয়াতেও যেন মানুষের বিষাক্ত ক্লান্ত নিঃশ্বাসের উত্তাপ।
আমাদের পথের কি শেষ নেই? চলেছি তো চলেছি। কিছুক্ষণ পর আমার মনে হতে লাগলো আমার মাথায় কেউ যেন আঘাত করছে। আমার চোখ জ্বলে পুড়ে যাচ্ছে। ম্যাক্সিমের কথা ভেবে আমার কান্না পাচ্ছে। তার বিবর্ণ চেহারায় রাজ্যের ক্লান্তি এসে জমাট বেঁধেছে। চোখের ফোলে ঘন হয়ে কালি পড়েছে। সে কোনো কথা বলছে না। কর্নেল জুলিয়ান মাঝে মাঝে ঘর ঘর শব্দ করে নাক ডাকছেন। সেই বিশ্রী শব্দে কেমন এক অস্বস্তিতে আমার মন ভরে গেল। ইচ্ছে হলো ধাক্কা দিয়ে তাকে জাগিয়ে দিই। হ্যামস্টেড ছাড়িয়ে যাবার পর কর্নেল তার পকেট থেকে একটা ম্যাপ বের করে ম্যাক্সিমকে বার্নেটের পথের দিকে নির্দেশ দিলেন। তারপর বার্নেটে পৌঁছে কয়েক মিনিট অন্তর অন্তর গাড়ি থামিয়ে পথচারীদের প্রশ্ন করতে লাগলেন, গোলাপ নিবাস কোন বাড়িটা বলতে পারেন? ডাক্তার বেকারকে চেনেন? কেউ কিছু বলতে পারল না। ম্যাক্সিমের দিকে তাকালাম। তাকে অসম্ভব ক্লান্ত দেখাচ্ছে, মুখখানি কঠিন ভাবহীন। শেষ পর্যন্ত একজন ডাকপিয়ন আমাদের ডাক্তারের বাড়িটি দেখিয়ে দিল। আইভি লতায় ঘেরা মাঝারি আকারের একটি বাড়ি। তার পাশ দিয়ে কতবার ঘুরে গেছি। কর্নেল জুলিয়ান বললেন, এখন 5:12। তারা নিশ্চয়ই চা খাচ্ছেন। বাইরে বরং একটু অপেক্ষা করা যাক। ম্যাক্সিম গাড়ি থেকে নেমে পথের ওপর দাঁড়িয়ে সিগারেট ধরালো। আমিও নেমে তার পাশে এসে দাঁড়ালাম। একটি ছেলে সাইকেলে চড়ে শীষ দিতে দিতে আমাদের পাশ দিয়ে চলে গেল। কাছেই কোনো গির্জার ঘড়িতে 5:15 বাজনা বাজছে। একটু দূরে ফ্যাবল তার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। কিছুক্ষণ পর কর্নেল গাড়ি থেকে নেমে বললেন, আচ্ছা এবার চলুন। আমরা এগিয়ে চললাম। বাড়ির দরজার সামনে এসে কর্নেল ঘণ্টা বাজালেন। একটু পরে পরিচারিকা এসে দরজা খুলে আমাদের দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। কর্নেল প্রশ্ন করলেন, ডাক্তার বেকার এখানে থাকেন? হ্যাঁ, আসুন, ভেতরে আসুন। আমরা ভেতরে ঢুকলাম। ঘরখানি মাঝারি ধরনের বসবার ঘর। আমরা চুপচাপ অপেক্ষা করছি। আমার মনে হচ্ছিল আমি যেন অন্য কেউ। আমার দুর্ভাবনা, ভয়, বেদনাবোধ সবই যেন লোপ পেয়েছে। নিষ্প্রাণ পুতুলের মতো শূন্য মন নিয়ে দাঁড়িয়ে আছি শুধু। একটু পরে দরজা ঠেলে একজন সৌম্য শান্ত চেহারার বুড়ো ভদ্রলোক ঘরে ঢুকলেন। আমাদের দেখে তার চোখে একটু বিস্ময় ফুটে উঠল। তিনি কুণ্ঠিতভাবে বললেন, আমার আসতে একটু দেরি হয়ে গেল বলে কিছু মনে করবেন না। আপনারা দাঁড়িয়ে কেন? বসুন। তিনি আমার দিকে তাকাতেই আমি একটি চেয়ারে বসে পড়লাম। কর্নেল জুলিয়ান বললেন, আপনাকে বিরক্ত করছি বলে দুঃখিত। ইনি মিস্টার ডি উইন্টার, ইনি মিসেস ডি উইন্টার, আর উনি মিস্টার ফ্যাবল। আপনি নিশ্চয়ই কাগজে মিস্টার ডি উইন্টারের নাম পড়ে থাকবেন। ও হ্যাঁ, মনে পড়ছে। একটা তদন্ত হচ্ছিল, তাই না? আমার স্ত্রী একদিন কাগজ পড়ে শোনাচ্ছিলেন। ফ্যাবল এবার তার কাছে গিয়ে বলল, জুরিরা আত্মহত্যা বলে দিয়েছে, কিন্তু আমি তা বিশ্বাস করি না। মিসেস ডি উইন্টার সম্পর্কে আমার বোন, তাকে আমি খুব গভীরভাবে জানতাম। সে কখনো আত্মহত্যা করতে পারে না। আমরা আপনার কাছে জানতে এসেছি তার মৃত্যুর দিন কেন সে আপনার কাছে এসেছিল। ম্যাক্সিম ফ্যাবলের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, তুমি চুপ করো, আমি ডাক্তার বেকারকে সব বুঝিয়ে বলছি। তারপর ডাক্তারের কাছে গিয়ে সে বলতে লাগলো, আমার স্বর্গগতা স্ত্রীর ভাই মিস্টার ফ্যাবল তদন্তের রায় শুনে সন্তুষ্ট হতে পারেননি। আমার স্ত্রীর ডায়েরিতে আপনার নাম, ফোন নম্বর লেখা রয়েছে দেখে আমরা আপনার কাছে এসেছি। তার জীবনের শেষ দিনে বেলা 2টোর সময় তিনি আপনার সঙ্গে দেখা করেছিলেন। তিনি কেন এসেছিলেন আপনার কাছ থেকে আমরা তাই জানতে চাই। ডাক্তার বেকার এতক্ষণ বেশ মন দিয়ে তার কথা শুনছিলেন, কিন্তু তার কথা শেষ হতেই তিনি মাথা নেড়ে বলে উঠলেন, আমার মনে হয় আপনারা ভুল করছেন। ডি উইন্টার নামে কোনো রোগী কোনোদিন আমার কাছে আসেননি। কর্নেল জুলিয়ান তার ব্যাগ থেকে সেই কাগজের টুকরোটি বের করে ডাক্তারের হাতে দিয়ে বললেন, এই যে এখানে লেখা রয়েছে বেকার বেলা 2টো। তার পাশে বড় করে একটা দাগও দেওয়া আছে। ফোন নাম্বার লেখা রয়েছে মিউজিয়াম 0488। ডাক্তার বেকার কাগজের টুকরোটি দেখে বললেন, ভারী অদ্ভুত তো। হ্যাঁ, নম্বর তো ঠিকই আছে। কর্নেল আবার বললেন, আচ্ছা, এমনও তো হতে পারে যে তিনি ছদ্মনামে আপনার সাথে দেখা করেছিলেন। হ্যাঁ, তা অবশ্য অসম্ভব নয়, তবে সাধারণত এমন ব্যাপার বড় একটা হয় না। আপনি নিশ্চয়ই রোগীদের তালিকা রাখতেন। অবশ্য এই বিষয়ে জানতে চাওয়া ভদ্রতা বিরুদ্ধ তা জানি, কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আপনাকে এই প্রশ্ন না করেও উপায় নেই। আমাদের ধারণা আপনার সাথে তার সাক্ষাৎকারের বিবরণ জানতে পারলে
আত্মহত্যার কারণ সম্বন্ধে একটা মীমাংসা হতে পারে। ফ্যাবেল বলে উঠল, আত্মহত্যা নয়, তাকে হত্যা করা হয়েছে। ডাক্তার বেকার এবার সপ্রশ্ন দৃষ্টিতে ম্যাক্সিমের দিকে তাকালেন। তারপর বললেন, এই বিষয়ে আমি কিছুই তো জানি না, তবে আপনাদের যথাসাধ্য সাহায্য করতে প্রস্তুত আছি। আপনারা একটু অপেক্ষা করুন, আমি পুরানো কাগজপত্র নিয়ে আসছি। তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। একটু পরে একটা মোটা বাঁধানো খাতা নিয়ে ঘরে ঢুকলেন। খাতাটা টেবিলের ওপর রেখে বললেন, গত 1 বছরের রোগীর তালিকা এ খাতায় লেখা আছে। খাতাটি খুলে তিনি পাতা উল্টাতে লাগলেন। মন্ত্রমুগ্ধের মতো আমি তার দিকে চেয়ে আছি। তিনি বিড়বিড় করে বলছেন, 7, 8, 9, 10। না, পাচ্ছি না। কত তারিখে বললেন? 12ই? 2টোর সময়? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। আমরা কেউ একটুও নড়ছি না, তার মুখের দিকে শুধু শুধু তাকিয়ে আছি। তিনি আবার বললেন, সেদিন 2টোর সময় মিসেস ডানভার্স নামের রোগী দেখেছি। মিসেস ডি উইন্টার তো নন। ফ্যাবেল বলে উঠল, ড্যানি? সে কেন? ম্যাক্সিম তার কথায় বাধা দিয়ে ডাক্তারের দিকে তাকিয়ে বলল, তিনি ভুল নাম বলেছেন, তা স্পষ্টই বোঝা যাচ্ছে। সেদিনকার সাক্ষাৎকারের কথা আপনার মনে আছে কি? ডাক্তার বেকার তখনও খাতার পাতা উল্টাচ্ছেন। একটু পরে তিনি আস্তে আস্তে বললেন, হ্যাঁ হ্যাঁ, মিসেস ডানভার্স, এখন আমার সব মনে পড়ছে। কর্নেল এবার প্রশ্ন করলেন, তিনি কি লম্বা, তন্নি এবং খুব সুন্দরী ছিলেন? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর দেখতে। তারপর খাতায় আরও কি পড়ে সেটা বন্ধ করে রেখে দিলেন। ম্যাক্সিমের দিকে তাকিয়ে বলতে লাগলেন, রোগীর কথা অন্য কাউকে বলা আমাদের রীতিবিরুদ্ধ। আমরা এসব ব্যাপার সম্পূর্ণ গোপন রাখি। কিন্তু আপনার স্ত্রী আর বেঁচে নেই। তাছাড়া যে কারণে আপনারা আমার কাছে এসেছেন সেই পরিস্থিতিটাও একটু স্বতন্ত্র। আপনি জানতে চাইছেন আপনার স্ত্রীর আত্মহত্যার কোনো সঙ্গত কারণ সম্পর্কে আমি কিছু বলতে পারি কি না? হ্যাঁ, বলতে পারি। মিসেস ডানভার্স নামে সেই ভদ্রমহিলা অত্যন্ত অসুস্থ ছিলেন। তিনি একটু থেমে আমাদের প্রত্যেকের দিকে তাকিয়ে আবার বলতে লাগলেন, এখন তাকে আমার স্পষ্ট মনে পড়ছে। আপনারা যে তারিখটার কথা বললেন তার 7 দিন আগে তিনি প্রথম আমার কাছে এসে তার অসুস্থতার কয়েকটি উপসর্গের কথা আমাকে জানালেন। আমি কয়েকটি এক্স-রে ফটো তুলে নিলাম। 12 তারিখে তিনি এক্স-রের ফলাফল জানতে এসেছিলেন। পরিষ্কার মনে আছে তিনি আমার কাছে এসে দাঁড়িয়ে থেকেই বলেছিলেন, যা সত্য তাই জানতে চাই, আমার কাছে কিছু গোপন করবেন না। যত কঠিন সত্যই হোক না কেন আমি সহ্য করতে পারবো। ডাক্তার আবার থেমে খাতার পাতায় চোখ বুলিয়ে নিচ্ছেন। আমি যেন আমার মৃত্যুদণ্ড শোনবার জন্য অপেক্ষা করছি। তিনি কেন তাড়াতাড়ি বলে ফেলছেন না? তার মুখের দিকে চেয়ে এভাবে মুহূর্তের পর মুহূর্ত অপেক্ষা করার মতো বিড়ম্বনা আর কি হতে পারে? তিনি আবার বলতে লাগলেন, হ্যাঁ, তিনি সত্য কথা শুনতে চাইলেন। আমিও তাকে কিছু লুকাইনি। অনেক রোগী মনের দিক দিয়ে খুব শক্ত থাকে। সত্য যত কঠিন আর ভীষণই হোক না কেন তারা তা সইতে পারে। উনিও সেই প্রকৃতির। আমি তাকে প্রথম দিন দেখেই তা বুঝতে পেরেছিলাম। তিনি সব কথা শুনে এতটুকুও মুষড়ে পড়েননি। তিনি বললেন, কিছুদিন যাবৎ তারও সেই সন্দেহ হয়েছিল। তারপর আমার ফি দিয়ে বেরিয়ে চলে গেলেন, আর তাকে দেখিনি। কিছুক্ষণ চুপ করে থাকার পর আবার তিনি বললেন, যন্ত্রণা খুব বেশি হতো না, কিন্তু রোগটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। আর 3-4 মাস পরে তাকে মরফিয়া দিয়ে রাখতে হতো। অপারেশন করেও কোনো লাভ হতো না। আমি তাকে সবই খুলে বলেছিলাম। রোগটা সম্পূর্ণ আয়ত্তের বাইরে চলে গিয়েছিল। শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছুই করবার ছিল না। কেউ কোনো কথা বলছে না, শুধু ঘড়ির টিকটিক শব্দ শুনতে পাচ্ছি। ডাক্তার আবার বলছেন, বাইরের দিক থেকে তার স্বাস্থ্য বেশ ভালোই মনে হতো, কিছু বুঝবার উপায় ছিল না। শেষবার তাকে শুধু আরও একটু রোগা আর বিবর্ণ দেখেছিলাম। আর 3-4 মাস পর তাকে মরফিয়া দিয়ে অজ্ঞান করে না রাখলে তিনি সেই মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারতেন না। এক্স-রে করে আরও একটা জিনিস ধরা পড়েছিল, তার জরায়ুর আকার একটু অস্বাভাবিক ছিল, তাই সন্তান হবার কোনো সম্ভাবনাই ছিল না। অবশ্য তার রোগের সাথে এর কোনো সম্পর্ক নেই। কর্নেল জুলিয়ান বললেন, আমরা যা জানতে চেয়েছি সবই আপনি জানিয়েছেন, এজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমরা সবাই এবার উঠে দাঁড়ালাম। ডাক্তার বেকারকে অভিবাদন জানিয়ে দরজার দিকে এগিয়ে চললাম। ডাক্তার বেকারও দরজা পর্যন্ত আমাদের সঙ্গে এসে বললেন, আপনাদের সাহায্য করতে পারে সত্যি খুব খুশি হয়েছি। আমরা বেরিয়ে এসে গাড়িতে উঠলাম। পেছনে দরজা বন্ধ হবার শব্দ শোনা গেল। একটি খোঁড়া ভিখারি তার ভাঙা বাঁশিতে একটি গানের সুর বাজাতে বাজাতে পথের ওপর ভিক্ষা করছে।
আমরা কেউ কোনো কথা না বলে গাড়ির দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। ফ্যাবেলের মরার মতো সাদা মুখ দেখে মনে হলো সে একেবারে ভেঙে পড়েছে। তার হাত দুখানি থরথর করে কাঁপছে। সেই খোঁড়া ভিক্ষুকটি বাঁশি থামিয়ে আমাদের সামনে এসে পয়সার জন্য টুপি মেলে ধরল। ম্যাক্সিম তাকে কয়েকটি পয়সা দিলে সে আবার বাঁশি বাজাতে বাজাতে অন্যদিকে চলে গেল। গির্জার ঘড়িতে 6টা বাজলো ঢং ঢং করে। আমাদের দিকে না তাকিয়ে ফ্যাবেল শঙ্কিত ক্ষীণস্বরে বলছে, ক্যান্সার? ওহ, এটা কি সংক্রামক রোগ? কেউ তার প্রশ্নের জবাব দিল না। ফ্যাবেল আবার বলল, আমি এ কথা স্বপ্নেও ভাবতে পারিনি। সে সবার কাছ থেকে এ কথা লুকিয়েছে। ওহ, আগে জানলে তার সাথে কখনো মেলামেশা করতাম না। ক্যান্সার? ও ভগবান! সে এবার তার গাড়ির গায়ে হেলান দিয়ে দুহাতে মুখ ঢাকল। ম্যাক্সিম তার দিকে তাকিয়ে চিন্তিত স্বরে বলল, তুমি একা যেতে পারবে? ফ্যাবেল বিড়বিড় করে বলল, আমাকে সামলে নিতে একটু সময় দাও। তোমরা আমার মনের অবস্থা বুঝবে না। আতঙ্কে আমার বুক শুকিয়ে উঠছে। আমারও যদি ক্যান্সার হয়? কর্নেল বলে উঠলেন, এ কী হচ্ছে? এত মুষড়ে পড়ছেন কেন? দরকার মনে করলে বরং ডাক্তার বেকারের কাছেই একবার যান না। রাস্তার ওপর দাঁড়িয়ে ন্যাকামি করবেন না, দোহাই আপনার। ফ্যাবেল এবার সোজা হয়ে দাঁড়িয়ে কর্নেল আর ম্যাক্সিমের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আপনাদের আর কি? আপনাদের তো খুব ভালোই লাগবে। দুর্ভাবনার কোনো কারণ রইল না। ম্যাক্স, তুমি তো বেঁচে গেলে। এখন প্রাণ ভরে আনন্দ উৎসব করো। তার কথায় কান না দিয়ে কর্নেল ম্যাক্সিমের দিকে তাকিয়ে বললেন, আমরা তো এখন রওনা হতে পারি। ম্যাক্সিম গাড়ির দরজা খুলে ধরল। জুলিয়ান ভেতরে গিয়ে বসলেন। আমি ম্যাক্সিমের পাশে গিয়ে বসলাম। ফ্যাবেল তখনও তেমনই গাড়িতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। কর্নেল তার দিকে চেয়ে বললেন, সোজা বাড়ি গিয়ে শুয়ে পড়ুন। আস্তে গাড়ি চালাবেন, না হয় আবার মানুষ চাপা দিয়ে খুনের দায়ে পড়বেন। আর সাবধান করে দিচ্ছি, এ জেলার কোথাও যেন আপনাকে কোনোদিন দেখতে না পাই। ম্যাজিস্ট্রেট হিসেবে আমার কতটুকু ক্ষমতা আছে তা নিশ্চয়ই জানেন। গুন্ডামি করাটা জীবিকার পর্যায়ে পড়ে না, আশা করি তা বুঝবেন। আপনার মতো লোককে কী করে শায়েস্তা করতে হয় আমরা তা জানি। ফ্যাবেল ম্যাক্সিমকে লক্ষ্য করছিল। তার ঠোঁটের কোণে আগের মতো সেই বিশ্রী কুটিল হাসি ফুটে উঠেছে। সে আস্তে আস্তে বলছে, হ্যাঁ, তোমার ভাগ্য সত্যি খুব ভালো ম্যাক্স। তুমি ভাবছ তোমারই জয় হয়েছে। অবশ্য আইনের চোখে তা হয়েছে বটে, কিন্তু আমি তোমাকে দেখে নেব। এর প্রতিশোধ আমি নেবই। ম্যাক্সিম গাড়ি চালাতে আরম্ভ করলো। পেছন দিকে তাকিয়ে দেখলাম ফ্যাবেল তখনও সেখানে দাঁড়িয়ে আছে। চোখে মুখে ক্রূর দৃষ্টি, তেমনই ইঙ্গিত ভরা কুটিল হাসির প্রলেপ। আমাদের গাড়ি ছুটে চলেছে। কর্নেল জুলিয়ান বললেন, সে আর কিছু করতে পারবে না। এ ধরনের লোকগুলো খুব কাপুরুষ। ম্যাক্সিম কোনো উত্তর করল না। আমি তার দিকে তাকালাম, কিন্তু তার মুখের ভাব বুঝতে পারলাম না। কর্নেল আবার বললেন, ক্যান্সার? ও, কি সাংঘাতিক ব্যাপার। সবচেয়ে আশ্চর্যের যে আপনাকেও তিনি রোগের কথা কিছু বলেননি। তার মতো প্রাণবন্ত তরুণী মেয়ের পক্ষে এরপর আত্মহত্যা করা মোটেই অস্বাভাবিক নয়। আমাদের গাড়ি এখন বড় রাস্তা ধরে ছুটে চলেছে। একটু পর কর্নেল আবার বললেন, আপনার কোনোদিন এতটুকুও সন্দেহ হয়নি? না, আপনার স্ত্রীর অন্য সব বিষয়ে অদ্ভুত সাহস ছিল, কিন্তু এই একটি বিষয়ে বোধহয় তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। রোগের অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারবেন না জেনেই তিনি অপঘাত মৃত্যুকেও বরণ করতে দ্বিধা করেননি। হ্যাঁ, আত্মহত্যার কারণ আমরা ডাক্তারের কাছ থেকে জানতে পেরেছি। এ কথা সকলকে জানিয়ে দেওয়াই সঙ্গত মনে করি। তাহলে আপনার পক্ষে সমস্ত ব্যাপারটাই খুব সহজ হয়ে যাবে, তাই না? হ্যাঁ। আমরা হ্যামস্টেডে পৌঁছলে কর্নেল বললেন, এখানে আমার বোন থাকে। ভাবছি হঠাৎ দেখা দিয়ে তাকে অবাক করে দেব। আপনারাও আসুন না, সে খুব খুশি হবে। না, আজ নয়, আরেকদিন যাব। কর্নেলকে তার বোনের বাড়ির সামনে নামিয়ে দিলে তিনি তার কোট ম্যাপ নিয়ে বা গাড়ি থেকে নামতে নামতে বললেন, আপনারা কিছুদিন বাইরে কোথাও গিয়ে বেরিয়ে আসুন, আর এ সমস্ত ব্যাপার দুঃস্বপ্নের মতো নিঃশেষে ভুলে যেতে চেষ্টা করুন। ফ্যাবেল আর কোনো হাঙ্গামা করতে পারবে না। যদি করে তাহলে আমাকে জানাবেন। আমি তাকে সারা জীবনের মতো উচিত শিক্ষা দিয়ে দেব। আচ্ছা, আজ তাহলে আসি, আবার দেখা হবে। আমাদের গাড়ি আবার ছুটে চলেছে। আমি পেছন দিকে হেলান দিয়ে চোখ বুজে রইলাম। দুর্ভাবনা, দুশ্চিন্তা আর নেই। মনটা একেবারে হালকা হয়ে গেছে। এ যেন অপূর্ব এক অনুভূতি, ভাষায় যাকে প্রকাশ করা যায় না। ম্যাক্সিম কোনো কথা বলছে না। আমার হাতের ওপর তার হাতখানি অনুভব করছি। লন্ডনের কর্মচঞ্চল পথের কত রকম কলরব আমার কানে ঢুকছে।
কিন্তু মনকে স্পর্শ করতে পারছে না। আমি যেন অন্য জগতে চলে গেছি। আমাদের আর কোনো ভয় নেই। জীবন মরণ সংকট কাটিয়ে পুনর্জীবন লাভ করেছি। আমরা সোহর রেস্তোরাঁয় রাত্রির খাওয়া সেরে নিতে ঢুকলাম। খেতে খেতে ম্যাক্সিম বলল, আমরা কোথাও অপেক্ষা করব না, খুব ভোরবেলা ম্যান্ডালে গিয়ে পৌঁছব। তার চোখের কোলে কালি পড়েছে, তাকে বড় রোগাও দেখাচ্ছে। একটু পরে সে বলল, এখন আমার মনে হচ্ছে রেবেকা ইচ্ছে করেই আমার কাছে মিথ্যে কথা বলেছিল। এইটাই তার জীবনের শ্রেষ্ঠ চাল। আমি তাকে হত্যা করি, তাই সে চেয়েছিল। কি গভীর অন্তর্দৃষ্টি দিয়ে সে ভবিষ্যৎকে দেখেছিল, তাই শেষ সময়ে অমন অদ্ভুতভাবে হেসেছিল। ওইটাই হলো তার জীবনের শেষ নিখুঁত তামাশা, চরম অভিনয়। জানি না শেষ অবধি তারই জয় হবে কিনা। এ কথা কেন বলছো? তার জয় হবে কেন? সব তো মিটে গেছে। আর এসব কথা ভেবো না। কি জানি, মনটা কেমন অস্থির হয়ে উঠছে। খাওয়া শেষ হলে সে ফ্র্যাঙ্ককে ফোন করতে গেল। আমি চুপচাপ বসে আছি। সারাদিনের পরিশ্রমের পর এখানে এই নিরালা পরিবেশে এভাবে চুপচাপ বসে থাকতে বেশ লাগছে। আমাদের সব বিপদ কেটে গেছে। রেবেকা আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিছুক্ষণের মধ্যেই সে ফিরে এলো। ফ্র্যাঙ্ক কি বলল? আমার ফোনের জন্য সে সারাদিন অফিসে বসেছিল। আমি তাকে সব বললাম। সব শুনে সেও খুব নিশ্চিন্ত, খুশি হয়েছে। একটু চুপ করে থেকে ম্যাক্সিম বলল, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। ফ্র্যাঙ্ক বলল, ডানভার্স কোথায় চলে গেছে। 4টের পর থেকে তাকে আর দেখা যাচ্ছে না। ভালোই তো হয়েছে, আমাদের অনেক হাঙ্গামা বাঁচল। তাকে তো আমাদের ছাড়িয়ে দিতেই হতো। সেও তা বুঝতে পেরে নিজেই চলে গেল। কিন্তু এসব আমার ভালো লাগছে না। অবাক হয়ে বললাম, সে আর তো কোনো ক্ষতি করতে পারবে না। তুমি এত ভেবো না লক্ষ্মীটি। কোনো উত্তর না দিয়ে আনমনের সামনের দিকে তাকিয়ে আছে। এতদিনকার লাঞ্ছনা, অপমান, বেদনার প্রতিক্রিয়া তাকে এখনও বুঝি কষ্ট দিচ্ছে। মনের দিক দিয়ে সে এখনও তার জীবনের সেই বিষাক্ত স্মৃতির কবল থেকে মুক্তি পায়নি। কিন্তু তাকে আবার সুস্থ, সবল, স্বাভাবিক করে তুলতে হবে। তার সকল দায়িত্ব এখন আমারই। ম্যান্ডারলে গেলেই আবার সব ঠিক হয়ে যাবে। সহসা আমার মন ম্যান্ডারলের ভবিষ্যৎ জীবনের পরিকল্পনায় মেতে উঠল। ম্যান্ডারলে, আমার ম্যান্ডারলে। আমি হব সেখানকার সর্বময়ী কর্ত্রী। সবাই আমাকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে। আমার মনের মতো করে তাকে আমি সাজাবো। আমার ছেলে মেয়ে। ম্যান্ডালের বনে বাগানে তারা খেলবে, নাচবে। ভবিষ্যতের মধুর রঙিন স্বপ্নের আবেশে কতক্ষণ বিভোর হয়েছিলাম জানি না। হঠাৎ ম্যাক্সিমের কথায় চমক ভাঙল। এখনই রওনা হব। যাবার জন্য সে এত ব্যস্ত হচ্ছে কেন? এই নিরালা শান্ত পরিবেশ ছেড়ে এত শিগগির চলে যেতে মন চায় না। এমনি করে চুপচাপ বসে বসে আমাদের ভবিষ্যৎ জীবনের কল্পনা করতে ভারী ভালো লাগছে। সে তাড়াতাড়ি উঠে পড়ল। আমিও তাকে অনুসরণ করলাম। পথে এসে সে আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, গাড়ির পেছনে তোমাকে কম্বল দিয়ে ভালো করে ঢেকে দিলে ঘুমোতে পারবে তো? আমি ভেবেছিলাম আজ রাতটা এখানেই থাকব। তা হয় না। আমার মন বলছে আজ রাত্রির মধ্যেই আমাদের ম্যান্ডালে পৌঁছতে হবে। তুমি গাড়িতে ঘুমোতে পারবে তো? পারবো। এখন রাত 8টা। এখনই রওনা হলে রাত 2:30টার মধ্যে ওখানে পৌঁছে যাব। কিন্তু তোমার যে বড় পরিশ্রম হবে। না, আমার কিছু হবে না। আমি বাড়ি যেতে চাই। মনের মধ্যে কেমন একটা অমঙ্গল আশঙ্কা অনুভব করছি। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে যেতে হবে। তার চোখে মুখে সত্যি দুশ্চিন্তার গভীর ছায়া দেখতে পেলাম। সে খুব তাড়াতাড়ি গাড়ির পেছনে কুশন ঠিক করে কম্বল দিয়ে আমার জন্য বিছানা পেতে দিচ্ছে। আমি গাড়িতে উঠে পা গুটিয়ে শুয়ে পড়লাম। সে আমাকে কম্বল দিয়ে ভালো করে ঢেকে দিল। আহ, সত্যি খুব আরাম বোধ করছি। সে আমার দিকে চেয়ে বলল, ঘুমোতে পারবে তো? কোনো অসুবিধা হচ্ছে? না, বেশ আরামে শুয়েছি। আমি চোখ বুজে শুয়ে রইলাম। গাড়ি ছুটে চলল। তার চলার তালে তালে আমার সমস্ত শরীর দুলছে। গাড়ির গতিতে যেন একটা সুরেলা ছন্দ বেজে উঠছে। আমার জীবনের গতি, কয়েক মাসের সব ঘটনা ছায়াছবির মতো চোখের সামনে ভেসে উঠল। আমি চোখ বুজে বুজে আবার সমস্ত কিছু দেখছি, অনুভব করছি। অতীতকে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম। মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। তখন বুঝতে পারি রাত অনেক হয়েছে। অন্ধকার নির্জন পথ দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। সামনে ম্যাক্সিমের মুখের একপাশ দেখতে পাচ্ছি। অপরিসর শয্যায় একটু এপাশ ওপাশ করে আবার তন্দ্রায় ঢলে পড়লাম। সহসা ম্যান্ডালের সিঁড়ির মাথায় কালো পোশাক পরা মিসেস ডানভার্সকে দেখতে পেলাম। সে যেন আমারই জন্য ওখানে অপেক্ষা করছে। কিন্তু আমি ওপরে উঠতেই সে পেছনে সরে গিয়ে কোথায় মিলিয়ে গেল।
অনেক খুঁজেও তাকে আর দেখতে পেলাম না। হঠাৎ একটা দরজার ফাঁক দিয়ে তাকে উঁকি মারতে দেখে আতঙ্কে চিৎকার করে উঠলাম। সে আবার কোথায় মিলিয়ে গেল? ও, দুঃস্বপ্নের বিভীষিকায় আমারও ঘুম ভেঙে গেল। ম্যাগজিনকে জিজ্ঞাসা করলাম, এখন কটা বেজেছে আর কত দেরি? 11:30, অর্ধেক পথ এসে গেছি। আবার ঘুমোতে চেষ্টা করো। তার বিবর্ণ মুখখানি গাড়ির অস্পষ্ট আলো আধারে অদ্ভুত দেখাচ্ছে। জল তেষ্টা পেয়েছে? ম্যাগজিম পরের স্টেশনে গাড়ি থামালো। গ্যারেজের পাহারাওয়ালা আর তার স্ত্রী তখনও ঘুমোয়নি। আমরা গ্যারেজের ভেতর গিয়ে বসলাম। পাহারাওয়ালার স্ত্রী আমাদের চা করে দেবে বলল। খোলা দরজা দিয়ে এক ঝলক ঠান্ডা হাওয়া ঢুকে আমাকে কাঁপিয়ে দিয়ে গেল। গাড়িতে পেট্রোল ভরতে ভরতে পাহারাওয়ালা বলছে, এতদিন এখানে এক ফোঁটাও বৃষ্টি হয়নি, এখন ঝড়ো হাওয়া ছেড়েছে। কাল বিকেলে বোধহয় বৃষ্টি নামবে। এই শুকনো খটখটে আবহাওয়ায় আমরা সবসময় আগুন লাগবার আশঙ্কা করছি। তার স্ত্রী আমাদের জন্য চা এনে দিল। গরম চা খেয়ে বেশ আরাম পেলাম। ম্যাগজিম ব্যস্তভাবে তার ঘড়ির দিকে তাকাচ্ছে। মন না চাইলেও আমাকে আবার গাড়ির মধ্যে গিয়ে বসতে হলো। আকাশে তারার দল ঝলমল করছে, এদিক ওদিক ছেঁড়া ছেঁড়া মেঘও ভেসে বেড়াচ্ছে। আমি আবার কম্বলের নিচে শুয়ে পড়লাম। চোখ বুজে ঘুমোবার চেষ্টা করছি। সেই খোঁড়া ভিক্ষুকটির বাঁশির সুর আমার মনে গুনগুনিয়ে উঠল। ফার্ট আর রবার্ট আমাদের লাইব্রেরিতে চা খাবার পরিবেশন করছে। ফটকের সেই মেয়েটি আমাকে দেখে একটু হেসে অভিবাদন জানিয়ে তার ছেলেকে ডেকে নিয়ে ঘরে ঢুকছে। সাগর পাড়ের সেই পরিত্যক্ত কুটিরে ঝুলি মাখা সব জিনিস দেখতে পাচ্ছি। তার ছাদে বৃষ্টির একঘেয়ে পতপত শব্দ আমার কানে বাজছে। উত্তাল সাগরের ঢেউয়ের মাতামাতি আমার সমস্ত অনুভূতিকে আচ্ছন্ন করে রেখেছে। আমি হ্যাপি ভ্যালিতে যেতে চাই, কিন্তু কোথায় হ্যাপি ভ্যালি? চারদিকে গভীর নিস্তব্ধ অরণ্য, আর কিছু তো নেই। কোথায় ম্যান্ডালের বাগান উপবন? সেখানে যে অতিকায় কাঁটা গাছের ঘন জঙ্গল। কোথায় পেঁচা ডেকে উঠল? চাঁদ ওই ডুবে যাচ্ছে। আমি চিৎকার করে উঠলাম, তুমি কোথায়? কোথায় তুমি? এই যে আমি এখানেই তো রয়েছি। হাত বাড়িয়ে সে আমার গায়ে হাত দিল। ও, স্বপ্ন দেখছিলাম। কি বিশ্রী স্বপ্ন! কি স্বপ্ন? কি জানি, মনে পড়ছে না। কথা বলতে বলতেই আবার কোন অতলে ডুবে গেলাম। বসবার ঘরে বসে আমি চিঠি লিখছি। ম্যান্ডালের উৎসবে সকলকে আমন্ত্রণ লিপি পাঠাচ্ছি। লেখা শেষ হলে তাকিয়ে দেখি, এ তো আমার হাতের লেখা নয়। এ যে বাঁকা আখরের তির্যক ভঙ্গিমার সেই লেখা। কার্ডগুলি তাড়াতাড়ি কাগজের নিচে লুকিয়ে ফেললাম। চেয়ার থেকে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। আয়নার মধ্যে কে একজন আমার দিকে চেয়ে আছে। ও কে? এ তো আমি নই। একরাশ কালো চুলের মাঝে অপরূপ শুভ্র একখানি মুখচ্ছবি আমার দিকে তাকিয়ে হাসছে। তারপর দেখলাম শোবার ঘরের ড্রেসিং টেবিলের সামনে গিয়ে সে বসল। ম্যাগজিম তার সেই মেঘবরণ একরাশ চুল আঁচড়ে দিচ্ছে। তার চুল দুহাতে ধরে আঁচড়ে সে বিনুনি করে দিচ্ছে। সেটা সাপের মতো দেখাচ্ছে। রেবেকার দিকে চেয়ে মৃদু হেসে ম্যাগজিম সেই সাপের মতো বিনুনিটা নিজের গলায় জড়িয়ে নিল। আমি আকুল হয়ে কেঁদে উঠলাম, না না, আমরা আর কোথাও অনেক দূরে চলে যাব। এখানে থাকবো না, থাকবো না। আমার মুখের ওপর তার হাতের পরশ অনুভব করলাম। সে তখন ব্যাকুল স্বরে বলছে, কি হলো, এরকম করছো কেন? আমি উঠে বসে আমার মুখের ওপর থেকে দুহাত দিয়ে এলোমেলো চুলের গুচ্ছ সরিয়ে দিলাম। না, আমি ঘুমোতে পারছি না, আর শোবো না। তুমি এতক্ষণ বেশ ঘুমোচ্ছিলে, প্রায় 2 ঘন্টা ঘুমিয়েছ। এখন 1:15 বেজেছে, আর মাত্র 4 মাইল পথ বাকি আছে। আমার বেশ শীত করছে। গাড়ির অন্ধকারে আমি কেঁপে কেঁপে উঠছি। তোমার পাশে গিয়ে বসবো? গাড়ি থামলে তার পাশে বসে তার হাঁটুর উপর হাত রেখে বসে রইলাম। পাহাড়ের অস্পষ্ট সারি চোখের সামনে ভেসে উঠে আবার মিলিয়ে যাচ্ছে, আবার দেখা দিচ্ছে। আকাশে আর একটিও তারা নেই। কটা বেজেছে বললে? 2:15। সে কি, ওই পাহাড়ের ওদিকটায় চেয়ে দেখো, মনে হচ্ছে উষার আলো একটু একটু করে ফুটে উঠছে, তাই না? তুমি পশ্চিম দিকে তাকাচ্ছ। ও, তাহলে ওদিকে অমন আলো দেখা যাচ্ছে কেন? সে কোনো উত্তর দিল না। আমি অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। সত্যি অদ্ভুত রূপান্তর হচ্ছে। প্রথম সূর্যের লালচে রশ্মির মতো ওদিকটা আলোর রেখা ফুটে উঠেছে। একটু একটু করে সারা আকাশে সেই আলোর ছটা ছড়িয়ে পড়ল। আমি তার দিকে চেয়ে বললাম, শীতকালে আকাশে এরকম আলো দেখা যায়, তাই না? না, এ সেই আলো নয়। ম্যান্ডারলে, ওটা ম্যান্ডারলে। চমকে তার মুখের দিকে ভালো করে তাকিয়ে তার চোখের উদ্ভ্রান্ত বিহবল দৃষ্টি দেখতে পেলাম। সহসা তাকে জড়িয়ে ধরে বলে উঠলাম, ওগো, এ কি হলো? সে আরও জোরে গাড়ি চালাচ্ছে, জোরে, যত জোরে সম্ভব। গাড়ি পাহাড়ের ওপরে উঠলে দেখলাম আমাদের পায়ের নিচে
লেলিয়ন দেখা যাচ্ছে। বাঁদিকের কেরিথের ক্ষীণকায় নদী একটা রূপলি সুতোর মতো চিকচিক করছে। সামনে বিস্তৃত পথ, ম্যান্ডারলির পথ। চাঁদ আর দেখা যাচ্ছে না। আমার মাথার ওপর আকাশ নিকষ কালো অন্ধকার। কিন্তু আমাদের পশ্চিম দিকে দিগন্ত দেখা যাচ্ছে, সেদিকটা আবিরের মতো, রক্তের মতো লাল আলোর ছটায় টকটকে হয়ে উঠেছে। সহসা সাগরের নোনা হাওয়া একরাশ ছাই বুকে করে নিয়ে এসে ছড়িয়ে দিল আমাদের চোখে মুখে সর্বাঙ্গে।